অবিশ্বাস্যভাবে ইরানের পাল্টা প্রতিরোধ বা আক্রমণে এক প্রকার হতভম্ব হয়ে গিয়েছে আমেরিকা। বিভিন্ন ঘাঁটি থেকে শুরু করে তাদের যে সকল কৌশলগত ব্যাপারগুলো ছিল সবগুলোতেই প্রত্যাঘাত করেছে তারা। মিস্টার ডোনাল্ড ট্রাম্পের সামরিক অহংবোধ টোটালি ভেঙে চুরমার করে দেয়া হয়েছে। বন্ধুরা, এই সকল বিষয়গুলো যখন সামনে আসে হয়তো মিস্টার ডোনাল্ড ট্রাম্প টলারেট করতেই পারেন না। তিনি বারবার বলে থাকেন তার সামরিক বাহিনীর কথা। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক বাহিনী আমেরিকার, আর সেই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সামরিক ব্যর্থতাও আমেরিকার। বন্ধুরা, এই মুহূর্তে আপনি যদি বলে থাকেন যে তারা সামরিকভাবে মূলত মধ্যপ্রাচ্যের এই সমস্যাটি সমাধান করার জন্যই 28শে ফেব্রুয়ারি সম্মিলিত আক্রমণ পরিচালনা করে। আমরা যদি 28শে ফেব্রুয়ারির পূর্বে ফিরে যাই, এটি আসলে অমূলক নয়। মার্কিন যুক্তরাষ্ট্র, এমনকি আমিও ভেবেছিলাম যে কতদিন পর্যন্ত আর ইরান মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মিলিত সামরিক শক্তির সামনে টিকে থাকতে পারবে। এখন যদি আমি এই অবস্থা থেকে পুরো ব্যাপারটি বিচার বিশ্লেষণ করি, তারা শুধু টিকেই থাকে নাই, পুরো পাল্টা আঘাতের মাধ্যমে শত্রুর মধ্যপ্রাচ্য ভিত্তিক বিষ দাঁত ভেঙে দিয়েছে। সুতরাং সামরিক ক্ষেত্রে আপনি পরিপূর্ণভাবে বিজয় অর্জন করতে পারবেন এই আধুনিক বিশ্বে এসে আপনি এটি পরিপূর্ণভাবে বলতে পারেন না। আপনার যে সকল লক্ষ্য এবং উদ্দেশ্যগুলো সামনে থাকে, সামরিক অবস্থানের সাথে একটি বেসামরিক সমন্বয়ের প্রয়োজন হয়, কারণ যুদ্ধ এবং আলোচনা আপনাকে দীর্ঘমেয়াদী যুদ্ধ থেকে বেরিয়ে আসতে সহায়তা করবে। আপনি যদি এক্ষেত্রে শুধুমাত্র যুদ্ধের উপরই নির্ভর করেন, একসময় যদি কলাপস হয়ে যান, সেখান থেকে আপনি বের হতে পারবেন না। ইরান এখন মার্কিন যুক্তরাষ্ট্রকে এই যুদ্ধ থেকে বের হতে দেবে না, এবং তাদের পরিকল্পনা আমি বহুবার আপনাদের সাথে বিভিন্ন ভিডিওতে শেয়ার করেছি। মার্কিন যুক্তরাষ্ট্রের যে সামরিক শক্তি, তার উপর অধিক মাত্রায় আস্থাশীল ছিলেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প। সেন্টকম সম্ভবত তাকে তার ঝুঁকি সম্পর্কে যেটি বলেছিল, সেই ঝুঁকি ছিল তার চেয়ে অনেক বেশি। তাদের কৌশলগত অবস্থান এবং তাদের বিশ্লেষণভিত্তিক ব্যবচ্ছেদগুলো নিয়ে মিস্টার ডোনাল্ড ট্রাম্প অতিমাত্রায় আত্মবিশ্বাসী হয়ে যখন হামলা পরিচালনা করছিলেন, তখন এই ব্যাপারগুলো যদি তিনি জানতে পারতেন টাইম মেশিনে চড়ে, যে হরমুজ প্রণালী থেকে শুরু করে সুয়েজ ক্যানাল পর্যন্ত জ্বালানি উৎপাদন বা জ্বালানি পরিবহন বন্ধ হয়ে যাবে, ইরানকে পরিপূর্ণভাবে ডিসম্যান্টেল করা সম্ভব হবে না। ইরানের বর্তমান সরকার যারা রয়েছে, সেই সরকারকে আসলে রেজিম চেঞ্জের অবস্থানে নিয়ে যাওয়া সম্ভব হবে না। আলোচনা আলটিমেটলি তাদের সাথেই করতে হবে, অর্থাৎ যাদেরকে আপনি পরিবর্তন করতে চেয়েছেন। তাহলে তিনি কি করতেন? বন্ধুরা, সম্ভবত তিনি আলোচনার মাধ্যমে ইরানের সাথে এমন একটি চুক্তিতে পৌঁছানোর চেষ্টা করতেন, যার মাধ্যমে মিস্টার বারাক ওবামা ইরানের পারমাণবিক কর্মসূচিকে কয়েক বছরের জন্য পিছিয়ে দিয়েছিলেন। বারাক ওবামার চুক্তিটি ছিল এ যাবৎকালে ইরানের সাথে নাকি সর্বোচ্চ চুক্তি, আমার কাছে সেটিই মনে হয়। একটি পারমাণবিক শক্তিধর দেশ বা রাষ্ট্রকে আপনি কিভাবে হ্যান্ডেল করবেন, সে ব্যাপারও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসলে সেক্ষেত্রে মিস্টার বারাক ওবামা আমার কাছে মনে হয় সবচেয়ে বিচক্ষণতার পরিচয় দিয়ে ইরানকে কয়েক বছর যাবৎ তার পারমাণবিক প্রকল্প থেকে দূরে রেখে মূলত পারমাণবিক অস্ত্র উৎপাদনের ক্ষেত্রে ইরানের সক্ষমতাকে কয়েক বছর ঠেলে দিয়েছিলেন। আর এই যখন অবস্থা, পুরো ব্যাপারটিকে আপনি কিভাবে বিচার করবেন? সামগ্রিক এই বাস্তব ভিত্তিকে ধরে আপনি যদি এখন আলোচনা করেন, তাহলে ইরান সম্ভবত চাইবে তার পারমাণবিক অধিকার। বিদ্যুৎ উৎপাদনের জন্য ন্যূনতম 3.68 এই পারমাণবিক ফিসাইল উৎপাদনের পাশাপাশি বা পারমাণবিক জ্বালানি উৎপাদনের অধিকার প্রদানের মাধ্যমে ইরানের সাথে যদি পারমাণবিক অস্ত্র বিস্তারের দীর্ঘমেয়াদী একটি চুক্তি স্বাক্ষর করা যায়, সেটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই মুহূর্তে সবচেয়ে একটি ভালো চুক্তি হতে পারে। তাছাড়া এখানে যুদ্ধের মাধ্যমে সমাধানের কোনো রাস্তা আমি দেখি না। হয়তো সেই ইউক্রেন রাশিয়া যুদ্ধের মতো এটি কয়েক বছরের প্রলম্বিত একটি যুদ্ধ হবে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে টোটালি বিমান হামলার মাধ্যমে এবং ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে পরাজিত করা তো দূরে থাক, তার মূলত টিকিটিও ছুঁতে পারবে না। দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় ইরান যদি কোনো গোপন কক্ষে এমন কিছু করে তোলে, তাহলে ইরানকে একেবারে জোর করে তাদের পারমাণবিক সমরাস্ত্রের ভিতরে ঠেলে দেওয়া হবে। এখন ইরান ইনস্ট্যান্টলি তারা পারমাণবিক সমরাস্ত্র বানাবে কিনা, বা শেষ পর্যন্ত ইরানকে পারমাণবিক সমরাস্ত্রের দিকে ঠেলে দেবে কিনা, এটি পরিপূর্ণভাবে নির্ভর করছে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ এবং তাদের মনোভাবের উপর। আসলে সব কিছুকে আপনি জোর করে সামরিক সুতোয় মাপলে সেটিকে কোনোভাবেই সমাধান সূত্রে আনতে পারবেন না। আর এরই মধ্যে সম্ভবত ইরান কৌশলগত কিছু লাইন পেয়ে গেছে, যার মধ্যে রয়েছে প্রতিনিয়ত সামরিক উৎপাদনের ব্যাপারগুলো। আর এই সামরিক উৎপাদনের ক্ষেত্রে তাদের বর্ণনা অত্যন্ত লুক্রেটিভ, কারণ তারা স্পষ্ট করে জানিয়ে দিয়েছে ইরান যে পরিমাণ ক্ষেপণাস্ত্র প্রতিদিন ছোড়ে, তার চেয়ে বেশি পরিমাণ তারা উৎপাদন করে, এবং দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার মাধ্যমে ইরান তার সামরিক শক্তি অর্জন করেছে, কোনো বিদেশি শক্তির সাহায্যে নয়। ইরানের যেটি সামরিক শক্তি অর্জন, সেটি একান্তই তার নিজস্ব। সুতরাং
ইরানকে পরিপূর্ণভাবে আপনি সামরিক দিক দিয়ে ডিসম্যান্টেল করবেন সেটি এক প্রকার অসম্ভব। সুতরাং তার সামরিক বাহিনীর অন্যতম শক্তি সেই ক্ষেপণাস্ত্র শক্তি এক প্রকার অপরিসীম বলা চলে, এবং এর পাশাপাশি আত্মঘাতী ড্রোন এবং অ্যামিনিশন উৎপাদনের পাশাপাশি তারা প্রতিনিয়ত চীন এবং রাশিয়ার সামরিক প্রযুক্তিগত সহায়তা এবং উপাদানভিত্তিক সহায়তা পেয়ে থাকে। আর এই যদি হয় বাস্তব অবস্থা, তাহলে আপনি কোন দিকে নজর দেবেন? ইরান কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে এখন নিজেকে যুদ্ধের সাথে খাপ খাইয়ে নিয়েছে, এবং এই যুদ্ধের মধ্যে কিভাবে সে প্রতিনিয়ত অস্ত্র উৎপাদনের পাশাপাশি শত্রুপক্ষকে নজরে রেখে তার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা যায়, এবং তাদের আত্মঘাতী ড্রোন থেকে শুরু করে সার্ভেলেন্স ড্রোন MQ-9 রিপারের মতো ড্রোনগুলোকে শুটডাউন করা যায়, এখন তারা নিজেরাই সেই শক্তি উৎপাদন করেছে বা উৎপাদন করে থাকে। তবে একটা ব্যাপারে ইরানের এখানে ল্যাকেজ রয়েছে, এখানে যদি তারা খুব ভালোভাবে নিজেদেরকে রিপেয়ার করতে পারে তাহলে তারা নিজেরাই অত্যন্ত শক্তিসম্পন্ন একটি দেশ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে। আমি বিভিন্ন সময় বলেছি, সেটি হচ্ছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বন্ধুরা, ইরান এই মুহূর্তে ফিক্সড উইং এয়ারক্রাফটগুলোকে শুটডাউন করতে পারে, আর ফিক্সড উইং এয়ারক্রাফটগুলোকে শুটডাউন করার জন্য যে ধরনের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো তারা নিজেই উৎপাদন করতে পারে। কিন্তু F-35 লাইটিং II, F-15 স্ট্রাইক ঈগল থেকে শুরু করে এবং আরও অত্যন্ত শক্তিশালী যুদ্ধ বিমানগুলোকে শুটডাউন করার জন্য S-300, S-400 থেকে শুরু করে অন্যান্য যে সকল ক্ষেপণাস্ত্রগুলো প্রয়োজন হয়, যেমন HQ-9B, বিশেষ করে চায়নার উৎপাদিত এই ক্ষেপণাস্ত্রগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে তাদেরকে ডিটারেন্স করতে সক্ষম। কিন্তু এই মাত্রার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরান নির্মাণ করতে সক্ষম নয়। তাই ইরান যদি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে যায়, বা তাদের বর্তমানে যে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের সক্ষমতা রয়েছে বিভিন্ন দেশের, বিশেষ করে বন্ধুপ্রতিম দেশের সাথে সংযোগের মাধ্যমে সেটিকে তারা আরও সামনের দিকে এগিয়ে নিতে পারে, এক বা দুই ধাপ সামনের দিকে নিয়ে যেতে পারলে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের ক্ষেত্রেও তারা খুব ভালো সফলতা অর্জন করবে। আর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উৎপাদনের সফলতা তাদেরকে এমন একটা বিষয় এনে দেবে যার মধ্যে উল্লেখযোগ্য হলো তখন তারা F-35 লাইটিং II, F-22 র্যাপটর, F-16 স্ট্রাইক ঈগল সহ অন্যান্য যে সকল যুদ্ধ বিমানগুলো রয়েছে সেগুলোর জন্য তাদের আকাশে হুমকি তৈরি করতে পারবে। সবচেয়ে বড় কথা হলো শত্রুপক্ষকে বিচরণ করতে না দেওয়া। শত্রুপক্ষকে যদি আপনি আপনার আকাশে অবাধে বিচরণ করতে না দেন, তাহলে সে স্থায়ীভাবে বা স্থিরভাবে আপনার বিভিন্ন লক্ষ্যবস্তুকে টার্গেট করে বোমা হামলা চালাতে পারবে না। সুতরাং তার সীমাবদ্ধতাকে আপনার কাজে লাগাতে হবে। আপনার যত দ্রুত প্রয়োজন এই সকল সমরাস্ত্র হয় নিজে উৎপাদন করতে হবে, নতুবা এমনভাবে প্রতিবেশী বা প্রতিপক্ষকে চাপে ফেলতে হবে, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে চীন, রাশিয়া ছাড়া আপাতত তার অপশন কম। এই সকল দেশগুলোর সাথে সংযোগের মাধ্যমে মূলত সেখান থেকে S-400-এর মতো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করতে হবে, S-300-এর মতো আরও বেশি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমদানি করতে হবে, অথবা চীনের কাছ থেকে HQ-9B এর মতো যারা লং রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মধ্যম পাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলোকে অর্জন করতে হবে, সেগুলোকে নিয়ে আসতে হবে। এর পাশাপাশি ম্যানপড বলেন, মধ্যম পাল্লার বলেন বা মধ্যম পাল্লার পাশাপাশি দূরপাল্লার বলেন, সেগুলোকে ইনস্টল করতে হবে। অর্থাৎ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ক্ষেত্রে যদি আপনি খুব ভালোভাবে নিজেদেরকে তুলে ধরতে পারেন, তাহলে একটা বিষয় এখানে গুরুত্বপূর্ণভাবে আপনি ধরতে পারবেন, তা হচ্ছে কৌশলগত ব্যবস্থাপনার দিক দিয়ে আপনি প্রতিপক্ষকে হুমকিতে ফেলতে পারবেন। অর্থাৎ তাদেরকে প্রতিরোধ করতে পারবেন আর পাল্টা আক্রমণ করতে পারবেন। একই সাথে যদি প্রতিরোধ এবং পাল্টা আক্রমণ দুটি একই সাথে চলে, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারগুলো শত্রু খেই হারিয়ে ফেলে, এবং শত্রু আপনার এগেনস্টে ক্ষতিগ্রস্ত করবে আপনাকে, আর আপনি তার বিপরীতে তাকে যদি সমানুপাতিক ক্ষতিগ্রস্ত না করতে পারেন বা আংশিক ক্ষতিগ্রস্ত না করতে পারেন, সে কিন্তু এখানে আপনার কাছে অ্যাডভান্টেজ পাবে। সুতরাং তাকে ডিসঅ্যাডভান্টেজ দিতে হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি অবশ্যই শত্রুকে তার কৌশলগত ব্যবস্থাপনার দিক থেকে তাকে বিট করতে হবে, সেটি আকাশে, সমুদ্রে, স্থলে বা মরুভূমিতে যেভাবেই পারেন না কেন। সুতরাং ব্যাপারগুলো যদি ইরান সমন্বয়ের মাধ্যমে এগিয়ে আনতে পারে, তাহলে যুদ্ধ চলাকালীন সময়েও সে ইউক্রেনের মতো প্রতিরোধ শক্তি অর্জন করতে পারবে। ইউক্রেন তো পুরো ন্যাটো এবং পশ্চিমা বিশ্বের সমর্থনের মাধ্যমে অর্জন করছে, কিন্তু ইরান সেক্ষেত্রে ব্যতিক্রম। বন্ধুরা, ইরানের ডিটারেন্স ব্যবস্থা ইউক্রেনের চেয়ে অতিমাত্রায় শক্তিশালী আমি তাই মনে করি, কারণ সে নিজের সমরাস্ত্র নিজেই উৎপাদন করে থাকে। ধন্যবাদ।